হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবিনা। আজকে আমি এই ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করছি। আমাদের এই ক্লাস আশা করি ভালো আছেন, ভালো না থাকলেও ভালো হয়ে যান। এখানে আমরা ক্লাস করাবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো আর কথা না বাড়িয়ে আমি যেগুলো পড়ি না সেগুলো দিই, যেগুলো পড়ি সেগুলো দিই না, কারণ সেগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি এগুলো দিই, আজে বাজে লাগে পরে আমি নিজে দেখতে আমার ভালো লাগে না। তা আশা করি আপনাদের একটু ভালো লাগতে পারে, কারণ আমার ভালো লাগে না। তাহলে আসেন শুরু করা যাক। Let's start. অনেক হিসাববিজ্ঞানী ও অর্থনীতিবিদদের মতে খ্রিস্টপূর্ব 4500 অব্দে যে হিসাববিজ্ঞান প্রক্রিয়ার প্রচলন শুরু হয়। তবে তারপর মানুষ গুহায় গায়ে এর আগে পাথরখণ্ডে এবং গাছের পাতায় বিভিন্ন ধরনের দাগ বা চিহ্ন ব্যবহার করে হিসাব সংরক্ষণ করত। পরবর্তীতে দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দীতে ইতালি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোকে কেন্দ্র করে বেশ কিছু বড় শিল্প তৈরি হয় এবং বিভিন্ন ধরনের কলা কৌশল তারা ব্যবহার করে, কিন্তু কোনোটাই কাজে লাগেনি। পরবর্তীতে অসুবিধা দূর করার জন্য তারা তৎকালীন ধর্মযাজক এবং গণিত শাস্ত্র বিশারদ লুকা দি ফেসিওলি এর দ্বারস্থ হয় এবং পরবর্তীতে 1494 খ্রিস্টাব্দে তিনি তার বিখ্যাত গ্রন্থ সোম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপারশন এট প্রপারশনালিটা এ দুতরফা দাখিলা পদ্ধতির উপর দি কম্পিউটিস অ্যাট স্ক্রিপচার্স নামক অধ্যায়টি লিপিবদ্ধ করে, যা পরবর্তীতে 1504 খ্রিস্টাব্দে পৃথক পুস্তিকা আকারে প্রকাশিত হয়। শিল্প বিপ্লবের পর জেমস কেলি হিসাববিজ্ঞানের হিসাবরক্ষণের উপর প্রিন্সিপালস অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং নামক একটি বই ইংরেজিতে প্রকাশ করে। বিংশ শতাব্দীতে মানুষের চাহিদা ও সরবরাহ বৃদ্ধির সাথে সাথে হিসাব ব্যবস্থারও নতুন নতুন মাত্রা যোগ হতে থাকে। বিভিন্ন ধরনের ভাষার মধ্যে হিসাব বিজ্ঞানকে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয়। কোনো কোনো জায়গায় এটিকে অ্যান এইড টু ম্যানেজমেন্ট নামে পরিচিত করে। আধুনিক বিশ্বে গ্লোবাল ভিলেজ এবং আইটি প্রযুক্তির কারণে হিসাব রক্ষণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। সাধারণ অর্থে হিসাব বিজ্ঞান বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে যে সংগঠিত লেনদেন সমূহ রয়েছে সেই সমূহের সুসংঘবদ্ধ লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধকরণ, সংরক্ষণ, তার সাথে শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণ করাকে হিসাব বিজ্ঞান বলে। ব্যাপক অর্থে যদি বোঝানো হয় তাহলে হিসাব বিজ্ঞান বলতে ব্যবসায়িক, সামাজিক ও ব্যক্তি পর্যায়ে যে সকল আর্থিক লেনদেন সংঘটিত হয় ওই সকল লেনদেন বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুযায়ী হিসাবের খাতায় লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, উদ্বৃত্ত নির্ণয়করণ এবং আর্থিক ফলাফল নির্ণয় এবং আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় হিসাব বিবরণী ও প্রতিবেদন প্রস্তুতকরণকে বোঝায়। হিসাব বিজ্ঞানের শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দের সমন্বয়ে গঠিত। হিসাব শব্দের অর্থ হলো গণনা, অর্থাৎ সংখ্যার আর্থিক বিষয়ের লিপিত বিবরণী। পক্ষান্তরে বিজ্ঞান শব্দের অর্থ হলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত বিশেষ জ্ঞান। আবিধানিক অর্থে হিসাব বিজ্ঞান হলো ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ের আর্থিক অবস্থার পরিবর্তন আনয়নকারী অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে আর্থিক লেনদেন সমূহের গণনা এবং বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে ফলাফল নির্ণয় করা ও বিশ্লেষণ, যাতে ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণের সুবিধা হয় সেগুলো। আমেরিকান ইনস্টিটিউট অফ সেলফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস এর মতে হিসাব বিজ্ঞান হলো আর্থিক বৈশিষ্ট্য সম্পন্ন লেনদেন ও ঘটনাসমূহের তাৎপর্যপূর্ণভাবে এবং অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহাদের ফলাফল বিশ্লেষণ করার কৌশল। এবং A.W. জনসন এর মতে ব্যবস্থাপনায় সাহায্যকারী যে আর্থিক লেনদেন সমূহের সংগ্রহকরণ এবং সংরক্ষণ, তার সাথে সংবদ্ধকরণ এবং লিপিবদ্ধকরণ, আর্থিক প্রতিবেদন সমূহ প্রস্তুতকরণ, সেগুলোর বিশ্লেষণ ও বিশদ ব্যাখ্যাকরণকে হিসাব বিজ্ঞান বলে। আবার আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, এটা আসতে পারে এমসিকিউর মধ্যে AAA এর পূর্ণরূপ কি আসতে পারে, তাহলে তোমাদেরকে দিতে হবে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এর মতে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয় করে এবং পরিমাপ সরবরাহ করে এবং উহার ব্যবহারকারীদের বিচার ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তাকে হিসাব বিজ্ঞান বলে। আমার সেটা ভালো লাগছে। তার মানে যে পদ্ধতি আর্থিক তথ্য নির্ণয় করবে, তথ্যটা নির্ণয় করার পর তার পরিমাণ নির্ণয় করবে এবং সেই পরিমাণ নির্ণয় সংগ্রহ করবে এবং উহার ব্যবহারকারীদেরকে বিচার এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহায্য করবে, ক্ষতি হয়েছে না লস হয়েছে সেটা জানার জন্য সাহায্য করবে। তাহলে এগুলো সবগুলো ব্যাখ্যা যদি তুমি করো তাহলে তুমি নিজে থেকে একটি আইডিয়া বের করতে পারবে। এরপর হিসাব বিজ্ঞানকে আবার ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষাও বলা হয়। ভাষা হলো মনের ভাব প্রকাশের একটি মাধ্যম, আর এখানে হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা। তার মানে ব্যবসার মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা সেটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান। যদি হিসাব বিজ্ঞান কথা বলে তাহলে ব্যবসায়ের ভাষা, ব্যবসায় লস হচ্ছে না লাভ হচ্ছে এটা আমরা বুঝতে পারবো। আমাদের আধুনিক বিশ্বে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নামেও পরিচিত রয়েছে।
বাস্তবায়নের কারণে, কারণ হিসাব বিজ্ঞান এর উদ্দেশ্য সমূহ যে সঠিক বাস্তবায়নের কারণ, সেটির কারণে হিসাব বিজ্ঞানকে আধুনিক বিশ্বে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম নামে পরিচিত করা হয়েছে। তারপর আমরা যদি কোনো সময় এমসিকিউ আসে যে IASC এটা কি, এটা কিসের পুনরূপ, তাহলে আমরা এটা দিতে পারবো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। তাহলে এটি কত সালে সংস্করণ তথ্যের বহুমুখী ব্যবহারকারীদের তালিকা প্রদান করেছেন? তাহলে আমরা এটা দিব 1989 সালে। এরপর যেটা আমাদের অনেক অনেক অনেকবার আসে সেটা হচ্ছে যে প্রায় 4000 বছর পূর্বে হিসাব বিজ্ঞানের যে প্রচলন হয়, সেটার জন্য এখানে 4টি আমাদের যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি এবং ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানকে নিম্নলিখিত 4 ভাগে ভাগ করা হয়েছে। এই 4টি ভাগ বেশিরভাগই আসে, এখানে সাল দেওয়া থাকে, অনেক সময় আবার বলতে হয় যে প্রথম কাল কোনটা, এই সাল থেকে এই সাল কোন সালকে বোঝাচ্ছে এটা, এবং এই 4টি। তাহলে দেখি আমাদের উন্নয়নকাল, প্রথমটা হচ্ছে আমাদের উন্নয়নকাল কত সাল পর্যন্ত? 1494 সাল পর্যন্ত, প্রথম থেকে 1494 সাল পর্যন্ত। তারপরে প্রাক বিশ্লেষণ কাল কত সাল পর্যন্ত? 1494 এর পর থেকে 1800 সাল পর্যন্ত আমাদের প্রাক বিশ্লেষণ কাল। তারপরে বিশ্লেষণকাল, বিশ্লেষণকাল হচ্ছে 1800 থেকে 1950, 1800 থেকে 1950। আধুনিক কাল হচ্ছে আমাদের 1950 এর পর থেকে যতটুকু যেতে পারে। তাহলে 1494 থেকে শুরু হয়েছিল, 1950 শেষ হয়েছে। তাহলে 1494 আরেকটা তারিখ মনে রাখতে হবে 1800, তারপর হচ্ছে 1950, 1494, 1800, 1950। এই 3টা সাল মনে রাখলে আমরা বাকিটা বুঝতে পারবো। তাহলে 1494 প্রথম, তারপর 1494 এসে এখানে 1894 এসে যাবে, আবার 1894 এসে এখানে 1950 এসে যাবে। এতগুলো মনে না রেখে আমরা এখানে চেষ্টা করবো 1494, 1800 এবং 1950 এটা মনে রাখবো। তাহলে এখানে 1494 এখানে প্রথমে ছিল, তাহলে এখানে দ্বিতীয় নম্বর থাকবে 1894 শেষেরটাতে, তাহলে এখানে থাকবে 1950। তাহলে এই 3টা আমরা চেষ্টা করবো মনে রাখতে। তারপর যে হিসাব কালে যে উন্নয়ন কাল, এই যে প্রথম কালটা, এই কালটাকে আবার 4টি ভাগে ভাগ করছে। সেটা হচ্ছে 1 নম্বর প্রস্তর যুগ, এবং 2 নম্বর প্রাচীন যুগ, তারপর হচ্ছে বিনিময় যুগ, এরপর মুদ্রা যুগ। তাহলে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ, মুদ্রা যুগ। এরপর আসতে পারে যে আমাদের অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক পক্ষ, তারপর হচ্ছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এরপর আরেকটা পক্ষ আছে, সেই পক্ষটা কি? বাহিক পক্ষ। বাহিক পক্ষ কারা? সরকার, ঋণ দানকারী, বিনিয়োগকারী, তারপরে পাওনাদার, বাহিক নিরীক্ষক, তারপরে কর্মচারী, কর্মকর্তা, শ্রমিক, তারপর সংঘ, তারপর ভোক্তা, তারপর গবেষক, তারপরে বণিক সমিতি, জনগণ এবং স্টক এক্সচেঞ্জার। এই 2 পক্ষ থাকবে, একটা হচ্ছে অভ্যন্তরীণ এবং একটা হচ্ছে বাহিক। অভ্যন্তরীণে 2 জন, এখানে বাকি হলো 12 জন। আবার যদি বলে যে লেনদেন কাকে বলে, তাহলে তুমি বলতে পারো যে যে সকল ঘটনা দ্বারা মানুষের আর্থিক যে অবস্থা, সেই অবস্থাটার পরিবর্তন হয় তাকেই লেনদেন বলা হয়। তার মানে এই লেনদেন দ্বারা আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, মানুষের নয়, আর্থিক অবস্থার লেনদেন পরিবর্তন হতে হবে। তাহলে আর্থিক অবস্থা যদি না থাকে তাহলে সেটি লেনদেন হবে না। লেনদেনের প্রকার রয়েছে, যে লেনদেনের যে শ্রেণী বিভাগ, সেটি লেনদেনের অনেক 4টি প্রকারভেদ রয়েছে। প্রথম প্রকারভেদের মধ্যে উদ্দেশ্য ভিত্তিক, এখানে 3টি রয়েছে। তারপরে দৃশ্যমানতা, তারপরে প্রতিষ্ঠান ভিত্তিক, তারপর হচ্ছে অর্থ আদান প্রদান ভিত্তিক। উদ্দেশ্য যে ভিত্তিক রয়েছে সেটি হচ্ছে প্রথমত কারবারি লেনদেন, তারপর হচ্ছে অকারবারি লেনদেন, তারপর হচ্ছে ব্যক্তিগত লেনদেন। এরপর দৃশ্যমানতার মধ্যে গেলে দৃশ্যমান লেনদেন, 2 নম্বর অদৃশ্যমান লেনদেন। তারপর প্রাতিষ্ঠানিকতে গেলে আন্তঃলেনদেন, বহিঃ লেনদেন। এরপর অর্থ আদান প্রদান ভিত্তিক যেটা, সেটি হচ্ছে নগদ লেনদেন, তারপর 2 নম্বর ধারে লেনদেন, 3 নম্বর হচ্ছে অনগদ লেনদেন। তার মানে প্রথমটা নগদ হবে, তারপরে নগদ না থাকলে ধারে নেওয়া হবে, ধারে না থাকলে অনগদ লেনদেন হবে। এখন যদি আমরা এখানে দেখতে যাই, এখন আমরা জেনে নেব উদ্দেশ্যের ভিত্তিতে কারবারি লেনদেন কি। কারবার প্রতিষ্ঠানে যে সকল লেনদেন সংঘটিত হয় তাকে কারবারি লেনদেন বলে। তার মানে কারবারের মধ্যে যত ধরনের কারবারি লেনদেন হবে সেগুলোকেই বলা হয় কারবারি লেনদেন। তাহলে প্রথমত পণ্য বিক্রয়, তারপর পণ্য ক্রয় করা এবং পণ্য বিক্রি করা, এগুলো হচ্ছে কারবারি লেনদেন। তারপর অকারবারি লেনদেন কোনগুলো? অকারবারি লেনদেন হলো যে সকল লেনদেনের উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, মুনাফা অর্জন হবে না, সেগুলো হচ্ছে অকারবারি লেনদেন। এই লেনদেনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের কল্যাণ করা, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি দান বা অনুদান। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত লেনদেন। ব্যক্তিগত জীবনে মানুষ যে সকল লেনদেন সম্পাদন করে তাকে বলা হয় ব্যক্তিগত লেনদেন। যেমন মেয়ের বিয়েতে 5,000 টাকা খরচ করলো, স্ত্রীর জন্মবার্ষিকীতে একটি 3,000 টাকার শাড়ি উপহার দিল, এগুলো। তারপর দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন। দৃশ্যমান লেনদেন মানে হচ্ছে যে সকল লেনদেনের প্রভাব বা ফলাফল চোখে দেখা যায় তাকে দৃশ্যমান লেনদেন বলে। যেমন বেতন প্রদান করলাম, তারপর বেতন প্রদান করা, মজুরি প্রদান করা, আসবাবপত্র ক্রয় করা, এগুলো হচ্ছে দৃশ্যমান লেনদেন, যে কে বাস্তব লেনদেন ও বলা হয়। আবার দৃশ্যমান যে লেনদেন সেটির আবার আরেকটি নাম হচ্ছে, সেটি হচ্ছে বাস্তব লেনদেন। অদৃশ্যমান লেনদেন মানে হচ্ছে যে সকল লেনদেনের প্রভাব বা ফলাফল দৃষ্টি গোচর হয় না, তাকে অদৃশ্যমান লেনদেন বলা হয়। যেমন অবচয় হয়, শেয়ার অধিহার হয়, তারপরে প্রাথমিক খরচ হয়। অবচয় মানে বিভিন্ন ধরনের অবচয় হয়, মানে
বিভিন্ন ধরনের কাজ করার সময় যে টুকটাক খরচ করা হয় সেগুলো অবচয়। তারপর শেয়ার অধিহার মানে শেয়ার থেকে অধিহার মানে অধিক অধিক দামে যখন বিক্রয় করা হয় সেটা শেয়ার অধিহার। তারপর প্রাথমিক খরচ মানে বিভিন্ন ধরনের খরচ হয়। প্রাতিষ্ঠানিক সম্পর্কের যে ভিত্তিতে লেনদেন হয় সেটা হচ্ছে আন্তঃলেনদেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত লেনদেনকে আন্তঃলেনদেন বলে। তার মানে প্রতিষ্ঠানের যে ভিতর সেখানে যে সংগঠিত যে লেনদেনগুলো সেগুলো আন্তঃলেনদেন বলে। ওই সব লেনদেনে কারবারের বাইরের কোনো ব্যক্তি বা পক্ষ জড়িত থাকে না, তার মানে সম্পদর অবচয়। বহির্লেনদেন, যে লেনদেন প্রতিষ্ঠানের বাহিরের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংগঠিত হয় তাকে বহির্লেনদেন বলে। যেমন রহিমের কাছ থেকে 1,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এই যে প্রতিষ্ঠানের বাহিরে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সংগঠিত হয় তাহলে সেটি হচ্ছে বহির্লেনদেন। তারপর অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেন, সেটি হচ্ছে নগদ লেনদেন। যেমন লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে যদি নগদ টাকার আদান প্রদান হয় বা লেনদেন নগদ অর্থে নিষ্পত্তি হয় তবে সেই লেনদেনকে নগদ লেনদেন বলবে। যেমন নগদে বীমা পরিশোধ, তারপরে নগদে বেতন প্রদান করা, এটি হচ্ছে নগদ লেনদেন। তারপর ধার লেনদেন মানে হচ্ছে যে সকল ক্ষেত্রে দ্রব্য বা সেবার হস্তান্তরের সাথে মূল্য পরিশোধ করা হয় না তাকে ধার লেনদেন বলে। যেমন বাকিতে পণ্য ক্রয় করা হলো 3,000 টাকার, আবার ধারে লেনদেনের অর্থ পরবর্তীতে যে কোনো সময় পরিশোধ করা হয়। তারপর আমরা করবো অনগদ লেনদেন। কি অনগদ লেনদেন হচ্ছে যে সকল লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে নগদ অর্থ আদান প্রদান হয় না বা ভবিষ্যতেও নগদ অর্থ পরিশোধ করার প্রয়োজন পড়ে না তাকে অনগদ লেনদেন বলে। যেমন সম্পদর অপচয় বা শিক্ষার বিনিময়ে খাদ্য, এগুলো হচ্ছে অনগদ লেনদেন। এরপর আমরা দেখবো চালান কাকে বলে। চালান হচ্ছে ব্যবসায়িক বাণিজ্যের অভ্যন্তরে ব্যবহৃত গুরুত্বপূর্ণ দলিল। পণ্য যখন ক্রয় বা বিক্রয়ের সময় চালান ব্যবহার করা হয়, তার মানে ক্রয় বিক্রয়ের সময় আমরা চালান ব্যবহার করে থাকি। বাকিতে যখন আমরা পণ্য বিক্রয় করি, বিক্রেতা পণ্যের শ্রেণী, দর, পরিমাণ, মূল্য, কারবারি ইত্যাদি সকল কিছু অর্থের পরিমাণ, মূল্য, পরিশোধের শর্তাবলী দিয়ে যে ক্রেতার নিকট যে পত্র পাঠায় তাই চালান। ক্রেতার কাছে এটি অন্তর্মুখী চালান এবং বিক্রেতার কাছে এটি বহির্মুখী চালান। এই চালান তৈরি করে বিক্রেতা। তাহলে এরপর আমরা এখানে চালান দিব। চালান দিয়ে রুমা ট্রেডার্স মানে যে ট্রেডার্স থেকে এটা বানানো হচ্ছে, তারপরে এখানে আমরা সেই ঠিকানা দিয়ে দিব। চালান নং ক্রেতার নাম দিয়ে দিব, রানা ট্রেডার্স এর কাছে দেওয়া হচ্ছে। তারপর ক্রমিক নং মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা এভাবে দিব। ক্রমিক নাম এখানে দিব আমরা কতগুলো পণ্য নিচ্ছে এখানে সেই সংখ্যাগুলো দিব। এক নম্বরে কি আছে, টুথব্রাশ কত করে 100 টাকা করে প্রতি ডজন। তারপরে 10 ডজন নিছে, 10 ডজন নেওয়ার পরে এই 10 ডজন 100 সাথে গুণ দিলে আমরা 1000 পাই। সেইভাবে একই রকম করবো। তারপর এখানে আমরা বাদ দিব কারবারি বাটা 10% এখানে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পর নিট যেটা আছে সেটা নিট থাকবে। তারপর আমরা টাকাটাকে কথায় লিখবো। কথায় লেখার জন্য কথায় লিখে 3060 টাকা মাত্র, এই যে 3060 টাকা আছে এই জন্য আমরা এখানে 60 টাকা মাত্র লিখবো। তারপরে ক্রেতার স্বাক্ষর দিব আর এখানে বিক্রেতার স্বাক্ষর দিব। শেষ। একদম হুবহু একই রকম। এখানে আবার বিল ও ক্যাশ মেমো, এটি যদি পণ্য নগদ টাকায় বিক্রয় করা হয় তখন বিক্রেতা ক্যাশ মেমো প্রস্তুত করে ক্রেতাকে প্রদান করে থাকে। ক্যাশ মেমোতে পণ্যের মনে করো চালান হচ্ছে বাকিতে আর ক্যাশ মেমো হচ্ছে নগদে। ওকে, মূল কপি ক্রেতার কাছে থাকে। এখানে 3টা কপি করা হয়, সেই 3টা কপির মধ্যে এক কপি তাকে প্রদান করা হয়, ক্রেতাকে প্রদান করা হয় এবং কার্বন কপি যেগুলো সেগুলো বিক্রেতার কাছে থাকে। বাকিতে বিক্রয়ের জন্য ক্ষেত্রে বিক্রেতা পণ্যের মূল্যের জন্য চালানের সাথে বিল প্রদান করে। তাহলে এখানে আমরা যে কোম্পানি সেই কোম্পানিটার নাম এবং ঠিকানা, ক্যাশ মেমো নং ক্রেতার নাম যে আমাদের থেকে কিনবে, তারপর ঠিকানা, ক্রমিক নং পণ্যের নাম, বিবরণ, পরিমাণ, দর, মূল্য। তারপরে এটাকে আমরা আবার লিখবো কথায় 10,000 টাকা মাত্র। এখানে স্বাক্ষর থাকবে শুধু বিক্রেতার স্বাক্ষর। আর এখানে বিক্রয় দ্রব্য লিখে আমরা লিখবো যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। যদি আমাদের নিয়ম থাকে তাহলে এটা আমরা নিয়মে লিখে দেবো যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। তারপর যদি আমরা দেখি ভাউচার, ভাউচার মানে হচ্ছে আয়, ব্যয়, ক্রয়, বিক্রয়, খরচ এবং নগদান বইতে লিপিবদ্ধ করার জন্য যে ব্যবহৃত স্বাক্ষরিক প্রমাণপত্রই ভাউচার। ভাউচার 2 ধরনের হয়ে থাকে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে নগদ পণ্য দ্রব্য ক্রয় ও নানা প্রকার খরচের জন্য ব্যবহৃত ভাউচারই ডেবিট ভাউচার। এবং বিভিন্ন ধরনের খরচের পর এখানে যে ডেবিট ভাউচারের সাথে লেনদেনের সম্মিলিত ক্যাশ মেমো এবং চালান সংযুক্ত করা হয়। ডেবিট ভাউচার সাধারণ ধারাবাহিকভাবে ভাউচার নাম প্রদান করে এবং নগদান বইয়ের যে ক্রেডিট দিক সেটিকে লিপিবদ্ধ করা হয়। এখানে আমরা কোম্পানির নাম লিখে দেবো, ঠিকানা, এখানে ডেবিট ভাউচার হলে ডেবিট ভাউচার লিখবো, ক্রেডিট ভাউচার হলে ক্রেডিট ভাউচার লিখবো। ক্রেডিট ভাউচার কখন করা হয়? পণ্য বিক্রয় ছাড়াও অন্যান্য আয়ের জন্য যখন আমরা যে ভাউচার ব্যবহার করি সেটিকে হচ্ছে ক্রেডিট ভাউচার। ক্রেডিট ভাউচারের সাথে লেনদেনের সমর্থনে চালান এবং ক্যাশ মেমো সংযুক্ত হয়। ক্রেডিট ভাউচার ধারাবাহিকভাবে ভাউচার নাম প্রদান করে এবং নগদান বইয়ের ডেবিট দিকে লিপিবদ্ধ করা হয়। ক্রেডিট ভাউচার নগদ যে নম্বর নগদান বইয়ের ডেবিট দিকে লিখে সম্পূর্ণ করা হয়। তাহলে এখানে আমরা কোম্পানির নাম দিব, এখানে ঠিকানা দিব, ডেবিট ভাউচার হলে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার হলে ক্রেডিট ভাউচার, তারিখ, এখানে নম্বর, এখানে হিসাব খাতের নাম, গ্রহণকারীর নাম,
এখানে যদি খরচের বিবরণ হয়, ডেবিট ভাউচার হলে খরচের বিবরণ দিব, ক্রেডিট ভাউচার হলে এখানে আমরা আয়ের বিবরণ দিব। এখানে টাকা দিব, এখানে টাকা দিব, স্বাক্ষর দিব, এখানে আমরা 4 জনের। প্রথমে ক্যাশিয়ারের স্বাক্ষর, এখানেও ক্যাশিয়ারের স্বাক্ষর, তারপর হিসাব রক্ষকের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, তারপর গ্রহণকারী স্বাক্ষর, গ্রহণকারী স্বাক্ষর। তাহলে ক্যাশিয়ার, হিসাব রক্ষক, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারী স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহণকারী স্বাক্ষর। ক্রেতার যদি কোনো ধরনের সমস্যা হয়, যে ক্রেতা যে জিনিসটি কিনছে সে ক্রয়কৃত পণ্য যদি কোনো সমস্যা হয়, তাহলে সে ফেরত দেওয়ার জন্য একটি মাধ্যম ব্যবহার করে, সেটি হচ্ছে ক্রেডিট নোট। আর সেই ক্রেডিট নোট তৈরির জন্য এখানে আমরা ডেবিট নোট, ক্রেডিট নোট একসাথে দেখবো। তাহলে এখানে আমরা ডেবিট নোট হলে ডেবিট নোট লিখবো এবং ক্রেডিট নোট হলে ক্রেডিট নোট লিখবো। তারপরে সিদ্দিক ট্রেডার্স লিখবো, আজম ট্রেডার্স বা সিদ্দিক ট্রেডার্স। এখানে আমরা নিজের ঠিকানা লিখে দেবো, হিসাব খাতকে ডেবিট করা হলো, হিসাব খাতকে ক্রেডিট করা হলো। এখানে যে কোম্পানি এবং পণ্য যদি বিক্রয় করার পর কোনো কারণে পণ্যের ক্রেতা বিক্রেতার কাছে ফেরত পাঠালে, সেই পণ্য বিক্রেতা উক্ত পণ্যের পরিমাণ, দর ইত্যাদি যে বিবরণী ক্রেতার নিকট পাঠায় তাকে ক্রেডিট নোট বলে। এবং এটার মধ্যে কিছু পরিবর্তন করে যদি পাঠায় তাহলে সেটা বলে যাবে। তাহলে এখানে তারিখ হবে, এখানে বিবরণ, বিশদ পরিমাণ, এখানে বিশদ পরিমাণ, তারপরে এখানে টাকা, তারপরে এখানে ম্যানেজার আসাদ স্টোরের স্বাক্ষর, এবং এখানেও স্বাক্ষর থাকবে ম্যানেজার গণি স্টোরের। তার মানে এখানে নিয়মকানুন দেওয়া আছে, এখানে তারিখ দিয়ে দিছে, তারিখ দেওয়ার পর এখানে কারণটা লিখে দিতে হবে যে এত তারিখের এত নং 10 নং অনুযায়ী 300 প্যাকেট চা নিম্নমানের হওয়ার কারণে ফেরত দেওয়া হলো, এবং 300 প্যাকেট প্রতি প্যাকেট 10 টাকা বাদ হলো কারবারি বাটা 10%। আসলে এটা হিসাব করে আমরা কি করলাম, বসিয়ে দিলাম। 3000 সাথে এখানে 10% কারবারি বাটা দিব, এবং এখান থেকে এখানের যে 300 প্যাকেটের মধ্যে যে 10 টাকা করে প্যাকেট কত টাকা আছে, এবং সেখান থেকে কারবারি বাটা বাদ দিয়ে এখানে বাকিটা লিখে দিব। এখানে তারপরে বলতেছে যে 1, 2, 21 ইংলিশ নং 3 নং ডেবিট নোট অনুযায়ী 50 টাকা ধরে 10টি বল পেন ফেরত দেওয়া হলো। 50 টাকা ধরে 10টি বল পেন, যার কারবারি বাটা 10%, মোট হচ্ছে 450। কথায় লিখতে হবে, এখানেও কথায় লিখতে হবে। কথায় লিখলাম আমরা এই টাকাটাকে 2700 টাকা মাত্র, এখানে লিখলাম 450 টাকা মাত্র। এবং ভুল সংশোধনযোগ্য, এখানে ভুল সংশোধনযোগ্য সংশোধন সাপেক্ষে। এটা যদি নিয়ম কানুন থাকে এটা আমরা লিখে দিব, না লিখলেও সমস্যা নেই, লিখে দিলে ভালো। এখানে যে কোম্পানি লিখছে সেই কোম্পানিটার যে ঠিকানা বা তারিখ এখানে থাকে, এবং যে কোম্পানি পাবে সে এখানে থাকবে। তাহলে আজাদ স্টোর লেখছে, আর এখানে যে গণি স্টোরটা এখানে লেখছে। তার মানে যে লিখবে সে তার তারিখটা আর ঠিকানাটা এখানে থাকবে, এই পাশে থাকবে। ওকে, এরপর হচ্ছে আমাদের হিসাব সমূহের মধ্যে আমাদের কি রয়েছে, এ সমান সমান এল প্লাস ও ই। আমাদের হিসাব হচ্ছে 5টা রকম: সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। তাহলে এখানে আমরা যে দেখতে পাচ্ছি যে এ সমান সমান এল প্লাস ও ই। এ মানে হচ্ছে সম্পদ, এল মানে হচ্ছে দায়, এবং ও ই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, মালিকানা সত্ত্ব। তাহলে এখানে আবার এটির একটি বর্ধিত রূপ রয়েছে। বর্ধিত রূপটা কি? এ সমান সমান তো আমরা জানি যে সম্পদ, অ্যাসেটস মানে সম্পদ, এরপরে এল মানে লাইবিলিটিস মানে দায়, তারপর ও ই মানে হচ্ছে মূলধন, মালিকের মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে এখানে 4টি জিনিস রয়েছে: মূলধন, আয়, খরচ এবং উত্তোলন। তাহলে মূলধনকে এখানে আমরা ক্যাপিটাল, তারপর এই যে ক্যাপিটাল, তারপরে আই দিয়ে ইনকাম, তারপরে এ দিয়ে আমরা বুঝি এখানে এক্সপেন্স মানে খরচ, এবং ডি দিয়ে ড্রয়িংস মানে উত্তোলন বুঝি। তাহলে এ সমান সমান এল প্লাস সি প্লাস আই মাইনাস ই মাইনাস ডি। তাহলে ও ই কে ভাঙলে এখানে 4টা জিনিস পাওয়া যায়, যেমন সি প্লাস আই এবং মাইনাস ই এবং মাইনাস ডি। এই 4টি জিনিস ও ই কে ভাঙলে পাওয়া যায়। অ্যাকাউন্ট শব্দটা যে সব ইংরেজি অ্যাকাউন্ট শব্দটি প্রাচীন ফরাসি অ্যাকাউন্টার হতে উদ্ভূত হয়েছে, যার অর্থ হচ্ছে দ্বারাই গণনা করা বা হিসাব রাখা। ইংরেজিতে অ্যাকাউন্ট শব্দটি হিসাব বা হিসাব খাতকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আবিধানিক অর্থে হিসাব শব্দটির অর্থ জমা খরচের বিবরণী। কোনো লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দ্বৈত সত্যের বিশ্লেষণ করে হিসাবভুক্ত করা হয়, এবং হিসাবভুক্ত করে শব্দটির অর্থ জমা খরচের বিবরণী। হিসাববিদ্যা করা যে হয়, এরও প্রতিটি লেনদেন 2টি পক্ষ বা হিসাবরক্ষণ খাত রয়েছে। হিসাব নির্ণয়ের জন্য এখানে 2টি খাত রয়েছে। প্রথমত হচ্ছে কোনো লেনদেন যদি সংগঠিত হওয়ার পর দ্বৈত সত্তার বিশ্লেষণ করে নির্দিষ্ট যে শিরোনামের অধীনে লিপিবদ্ধ করা হয়, সেখানে আবার আমরা 2টা চক ব্যবহার করি। সেই 2টা চক কি? হিসাবের কাঠামো বা চক বলে। সেই 2টা চকের মধ্যে একটা হচ্ছে টি চক, আবার সনাতন চকও ডাকে, আর 2 নম্বর হচ্ছে চলমান জের চক বা আধুনিক চক। এখানে টি চকের মধ্যে থাকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তার মানে 8টি কলাম থাকে। আর ওইখানে ডান পাশে, বাম পাশে, উপরে ডেবিট হিসাবের নাম, এবং এখানে থাকে ক্রেডিট ডান পাশে, উপরে ক্রেডিট থাকে। তাহলে এখানে চারটি করে 8টি একই রকম তারিখ, এখানেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এই 4টা একই রকম। এখানে আবার আমরা দেখতেছি যে হিসাবের নাম দেওয়া থাকবে, এখানে ডেবিট ক্রেডিট কিছু লেখা থাকবে না।
তারিখ দেওয়া থাকবে, বিবরণ দেওয়া থাকবে, যাবে পৃষ্ঠা দেওয়া থাকবে, এই তিনটে ঠিক আছে, মিল আছে। এরপরে ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখতে হবে, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এরপরে আবার ডেবিট টাকা ক্রেডিট টাকা লিখে উপরে উদ্ধৃত দিতে হবে। এটা হচ্ছে আমাদের চলমান জের চক বা আধুনিক চক, যেটা এটা। আর এটা হচ্ছে টি চক অথবা সনাতন চক। ওকে, আমরা যদি দেখি সনাতন পদ্ধতিতে আমরা হিসাবকে প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ব্যক্তিবাচক এবং দ্বিতীয়টা হচ্ছে অব্যক্তিবাচক। অব্যক্তিবাচক যে হিসাবকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সম্পদবাচক, একটা হচ্ছে নামিক। তাহলে ব্যক্তিবাচক যেটা হচ্ছে সেটি হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে ব্যক্তিবাচক বলে, যেমন ইমন হিসাব, সোনালী ব্যাংক হিসাব, তারপরে রুবি ট্রেডার্স হিসাব আমার নামে বা। তাহলে ব্যক্তিবাচক হিসাবকে আবার দুই ভাগে ভাগ করেছে, ব্যক্তিবাচক হিসাবকে আবার কি বলছে, দুই ভাগে ভাগ করেছে, যেমন দেনাদার পাওনাদার। দেনাদার মানে কি, কোনো ব্যক্তি যদি বা প্রতিষ্ঠানের কাছে যদি তুমি পাওনা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের হিসাবকে দেনাদার বলে। যেমন রায়হানের নিকট ধারে বিক্রয় 5 লাখ টাকা নাকি 5,000 টাকা, টট কেন দিছে। এক্ষেত্রে রায়হান সুবিধা গ্রহণ করেছে, আমাদের প্রতিষ্ঠান তার কাছে 5,000 টাকা পাবে, সুতরাং রায়হান আমাদের প্রতিষ্ঠানের দেনাদার, তার মানে তার থেকে আমরা টাকা পাবো। এরপর যদি পাওনাদার হয়, তাহলে পাওনাদার হচ্ছে কি, পাওনাদার মানে হলো ব্যক্তিবাচকের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কারবারের দেনা থাকলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান কারবারের জন্য পাওনাদার। যেমন শফিকের নিকট হতে 2,000 টাকা পণ্য ক্রয়, 2,000 টাকা যে পণ্য ক্রয় করলাম, এই ক্ষেত্রে শফিক সুবিধা প্রদান করেছে এবং সে আমাদের প্রতিষ্ঠানের নিকট 2,000 টাকা পাবে, সুতরাং শফিক আমাদের প্রতিষ্ঠানের পাওনাদার। তারপর হচ্ছে অব্যক্তিবাচক, যে ব্যক্তি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠান সম্পর্কিত নয় তাকে অব্যক্তিবাচক হিসাব বলে। অব্যক্তিবাচক হিসাবের দুই ভাগ রয়েছে, সম্পদবাচক, নামিক। তাহলে কোনো বস্তু বা সম্পদ সংক্রান্ত হিসাবকে বলা হয় সম্পদবাচক, যেমন আসবাবপত্র হিসাব, বিনিয়োগ হিসাব, নগদান হিসাব। এরপর নামিক হিসাব হলো কারবারের আয় ব্যয় লাভ লোকসান ইত্যাদি সংক্রান্ত হিসাবকে নামিক হিসাব বলে। প্রতিটি আয় ব্যয় হিসাব রক্ষকের জন্য আলাদা হিসাব খোলা হয়, যেমন বেতন হিসাব, মনিহারি হিসাব, বিনিয়োগের সুদ হিসাব, কমিশন হিসাব। এরপর আধুনিকে যাব। এরপর হলো আমাদের আধুনিক হিসাব। বিজ্ঞানীগণ হিসাবকে 5 ভাগে ভাগ করেছে, যথা সম্পদ হিসাব, দায় হিসাব, স্বত্বাধিকার হিসাব, ব্যয় হিসাব এবং আয় হিসাব। এই যে আমরা প্রথম যেটা পড়ছি, সেই যে ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক, সম্পদবাচক এবং নামিক, এটি আমাদের লাগবে না, আমাদের লাগবে আধুনিক হিসাব। সুতরাং আধুনিক হিসাবটা আমাদের বেশি মনে রাখতে হবে। প্রথম হচ্ছে সম্পদবাচক, সম্পদ হিসাব। তাহলে সম্পদ হিসাবের মধ্যে রয়েছে কোনো বস্তু বা সম্পদ সম্পর্কিত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় সম্পদ হিসাব, যেমন দালান কোটা হিসাব, বিনিয়োগ হিসাব, আসবাবপত্র হিসাব। দায় হিসাব ব্যবসায়ের কাছে তৃতীয় পক্ষের পাওনা দায় হিসেবে গণ্য হয়। ব্যবসায়ের এইরূপ দায় দেনা সম্পর্কিত লেনদেন যে হিসাবে লিপিবদ্ধ করা হয় তার নামই দায়, যেমন পাওনাদার প্রদেয় হিসাব, পাওনাদার আর প্রদেয় একই শব্দ, ঋণ হিসাব বা প্রদেয় বিল হিসাব। তার মানে কেউ যদি আমাদের থেকে টাকা পায় সেটা হচ্ছে আমাদের জন্য দায়। স্বত্বাধিকার হিসাব ব্যবসায়ের নিকট মালিকের অধিকার বা দাবি স্বত্বাধিকার, তার মানে তার অধিকার হচ্ছে সে টাকা দিলে অথবা টাকা নিলে সেটি হচ্ছে কি স্বত্বাধিকার। মালিক ব্যবসায়ী মূলত সরবরাহ করলে বা ব্যবসায়ের মুনাফা হলে স্বত্বাধিকার বৃদ্ধি পায়, তার মানে তিনি যদি টাকা দেয় অথবা মুনাফা অর্জন হয় তাহলে স্বত্বাধিকার কি হবে, বাড়বে। উনি যদি টাকা দেয় তাহলেও বাড়বে, এবং তিনি যদি মুনাফা অর্জন করে তাহলে, ব্যবসা যদি মুনাফা অর্জন করে তাহলে মালিকের সম্পদটাও বৃদ্ধি পাবে। আবার মালিক ব্যবসা হতে যদি নগদ টাকা অথবা পণ্য উঠিয়ে নিলে বা ব্যবসায় খরচের বা লোকসান হলে স্বত্বাধিকারও কমে যাবে। তার মানে ব্যবসার মধ্যে যদি কোনো ধরনের নগদ টাকা কমায় তাহলে ওনার টাকাও কমবে, এবং পণ্য যদি উঠিয়ে নেয় তাহলে এখান থেকে পণ্যও কমবে। ব্যবসায় যদি খরচ হয় তাহলে সেই খরচটাও ওনার থেকে কমবে, লোকসান হলেও ওনার থেকে কমবে। তাহলে যেমন মূলধন হিসাব, উত্তোলন হিসাব এবং সঞ্চিতি হিসাব। তারপর ব্যয় হিসাব ব্যবসায়ের বিভিন্ন খরচকে শ্রেণী বিন্যাস করে যে হিসাব লিপিবদ্ধ করা হয় তাই হচ্ছে ব্যয় হিসাব। কারণ ব্যবসার বিভিন্ন খরচ যে রয়েছে সেগুলো শ্রেণীবদ্ধ করে যে হিসাব লেখা হয় সেই হিসাবটা হচ্ছে ব্যয় হিসাব। যেমন আমাদের ব্যয়ের মধ্যে রয়েছে বেতন হিসাব, আমরা বেতন দিলে সেটা আমাদের জন্য কি ব্যয়, আমাদের থেকে টাকা যাচ্ছে। তারপর মনিহারি হিসাব, মনিহারি কেনার জন্য আমাদের টাকা দিতে হয়, তাহলে এটা ব্যয় হিসাব। তারপরে ক্রয় হিসাব, এটাও আমাদের জন্য কি একটা ব্যয়, কারণ আমাদের টাকা দিতে হচ্ছে। তারপর হচ্ছে আয় হিসাব ব্যবসায়ের বিভিন্ন আয় সংক্রান্ত লেনদেনগুলিকে যথাযথভাবে শ্রেণীবিন্যাস করে যে হিসাব লিপিবদ্ধ করা হয় তাকে আয় হিসাব বলে, যেমন শিক্ষা নবিশ সালামি, বিনিয়োগের সুদ হিসাব, বিক্রয় হিসাব ইত্যাদি।